আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন, জাপান বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে ভারতে, কিন্তু এটা কি শুধুই বন্ধুত্বের খাতিরে, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? চলুন, আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। এটা কি আসলে ভারতের জন্য উন্নতি, নাকি নিঃশব্দের নিয়ন্ত্রণের একটা জাল? তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? কোনো বিদেশি শক্তি কি সত্যিই আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক অ্যাসেটগুলো খুব নীরবে কিনে ফেলছে? এই প্রশ্নটাকে ঘিরে কিন্তু আজকের পুরো আলোচনাটা এগোবে। একটু ভাবুন তো, ফ্লিপকার্ট, সুইগি, ওলা ইলেকট্রিক এই নামগুলো ছাড়া কি আমাদের একদিনও চলে? আমরা ভাবি, আরে বাহ, সব তো আমাদের দেশের অ্যাপ। কিন্তু আসল সত্যিটা হলো, এই কোম্পানিগুলোর লাভের একটা বেশ বড় অংশ কিন্তু চলে যাচ্ছে জাপানে। আর শুধু এগুলোই না, এমন অনেক নামিদামি ভারতীয় স্টার্টআপে জাপানি কোম্পানিগুলো বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করেছে। ব্যাপারটা যে ঠিক কতটা বড়, সেটা এই একটা সংখ্যা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। মাত্র কয়েক বছরে ভারতে জাপানের সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই বেড়েছে পাক্কা ১১ গুণ। ভাবা যায়, এই যে গতি আর পরিমাণ, দুটোই কিন্তু রীতিমতো অবাক করার মতো। কিন্তু প্রশ্ন হল, বিদেশি টাকার ওপর এতটা নির্ভর করাটা কি একটু ঝুঁকির হয়ে যাচ্ছে না? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ইতিহাসে। চলুন একটু পেছনে ফিরে যাই, ১৯৯৮ সালের ইন্দোনেশিয়ার দিকে তাকাই। ভাবতে পারেন, ১৯৯৭-এ এশিয়ান ফিন্যান্সিয়াল ক্রাইসিস শুরু হলো, আর সাথে সাথে বিদেশি ইনভেস্টররা টাকা তুলে নিতে শুরু করল। আর কি আশ্চর্য, মাত্র $৪ বিলিয়ন তুলে নিতেই দেশের অর্থনীতি ১৩% ছোট হয়ে গেল। দেখতে দেখতে ইন্দোনেশিয়ান রুপিয়ার দাম ৮০% পড়ে গেল, আর ইনফ্লেশন মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়ালো ৬৫%। একটা গোটা দেশ যেন চোখের সামনে ভেঙে পড়ল। এই অর্থনৈতিক পতনের মানবিক দিকটা ছিল আরও ভয়ঙ্কর। জাকার্তার রাস্তায় হাজার হাজার দোকানপাট জ্বালিয়ে দেওয়া হলো, লক্ষ লক্ষ মানুষ রাতারাতি বেকার। এই যে কোডটা দেখছেন, এটা সেই সময়ের ভয়াবতার একটা ছোট্ট ঝলক মাত্র, যখন একজন সাধারণ মানুষ নিজের সন্তানদের জন্য বাঁচার তাগিদে বাড়ির কাজের লোকের টয়লেটে লুকোতে বাধ্য হচ্ছেন। পরিস্থিতিটা একবার কল্পনা করুন। এখন ইন্দোনেশিয়ার এই ঘটনাটা হয়তো একটা চরম উদাহরণ, ঠিক আছে, কিন্তু এটা একটা বড়সড় বিপদ সংকেত তো বটেই, যে বিদেশি পুঁজির ওপর অতিরিক্ত নির্ভরতার ফল কি হতে পারে। তাই এখন অস্বস্তিকর প্রশ্নটা করতেই হচ্ছে, জাপান থেকে আসা এই বিপুল পরিমাণ টাকা কি ভারতকে শুধু উন্নতির দিকেই নিয়ে যাচ্ছে, নাকি ইন্দোনেশিয়ার মতো একটা অদৃশ্য ঝুঁকিও তৈরি হচ্ছে? এই প্রশ্নের উত্তরটা পেতে হলে আমাদের একটু জাপানের দিকে তাকাতে হবে। ওরা এত টাকা বাইরে ইনভেস্ট করছেই বা কেন? আসল কারণটা হলো, তাদের নিজেদের অর্থনীতি একটা অদ্ভুত জ্যামে ফেসে গেছে। জাপান ভুগছে লং টার্ম ডিফ্লেশন নামের এক অদ্ভুত সমস্যায়। এটা একটা দুষ্ট চক্রের মতো। লোকজন ভাবছে, আরে কাল তো জিনিসের দাম আরও কমবে, তাই তারা আজকের কেনাকাটাটা পিছিয়ে দিচ্ছে। ফল, বাজারে চাহিদা কমছে, কোম্পানিগুলোর লাভ কমছে, আর তাই চাকরি বা বেতনও বাড়ছে না। এই চক্রেই দশকের পর দশক ধরে জাপানের অর্থনীতি আটকে আছে। এই চারটা দেখুন, পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। ৮০-র দশকে জাপানের অর্থনীতি যেন রকেটের গতিতে ছুটছিল। আর তারপর ১৯৯০ থেকে ২০২০, এই প্রায় ৩০ বছর ধরে তাদের জিডিপি গ্রোথ বলতে গেলে প্রায় শূন্য। এই সময়টাকেই বলা হয় জাপানের লস্ট ডেকেডস বা হারানো দশক। আর এর সাথে যোগ হয়েছে আরেকটা বিরাট সমস্যা, ওদের জনসংখ্যা খুব দ্রুত বুড়ো হয়ে যাচ্ছে। ভাবুন, আজ জাপানের প্রায় ৩০% মানুষের বয়স ৬৫-র ওপরে। এর সোজা হল, কাজ করার মতো তরুণ তরুণীর সংখ্যা কমছে, আর দেশে জিনিসপত্র কেনার মতো লোকের সংখ্যাও কমে আসছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এত কিছুর পরেও জাপানের মানুষের সেভিংস রেট কিন্তু দুনিয়ার মধ্যে অন্যতম সেরা, প্রায় ২৫-৩০%। তার হাতে প্রচুর টাকা আছে, কিন্তু দেশের ভেতরে সেই টাকা খাটানোর মতো ভালো কোনো জায়গা নেই। আর ঠিক এই কারণে জাপানে টাকা মরিয়া হয়ে বাইরের দুনিয়ায় বিনিয়োগের সুযোগ খুঁজছে। আর ঠিক এখানে ভারতের এন্ট্রি হচ্ছে। জাপান যখন নিজের দেশে আর গ্রোথের রাস্তা খুঁজে পাচ্ছে না, তখন ভারত তাদের জন্য একটা পারফেক্ট ম্যাচ হয়ে উঠেছে। এই তুলনাটা দেখলে ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে।
ভাবুন, জাপান হলো একজন ধনী বয়স্ক ব্যবসায়ী যার কাছে টাকা পয়সা সিকিউরিটি সবই আছে, কিন্তু নতুন করে ব্যবসা বাড়ানোর আর সুযোগ নেই। অন্যদিকে ভারত হলো একজন তরুণ উদ্যমী এন্টারপ্রেনিয়র যার মধ্যে এনার্জি আর পোটেনশিয়াল দুটোই ভরপুর, কিন্তু ব্যবসা বড় করার জন্য দরকার পুঁজি। একদিকে জাপান যেখানে গ্রোথের জন্য রীতিমতো স্ট্রাগল করছে, সেখানে ভারত কিন্তু রকেটের গতিতে এগোচ্ছে। গত 10 বছরেই আমরা বিশ্বের সেরা 10টা অর্থনীতির দেশ থেকে সেরা 5-এ উঠে এসেছি। এই গতিটাই তো বিদেশি বিনিয়োগকারীদের টানছে। তবে ভারতের আসল শক্তি কিন্তু শুধু এই বাড়তে থাকা জিডিপি নয়, আসল খেলাটা হলো এর বিস্ফোরিত মধ্যবিত্ত শ্রেণী, মানে কোটি কোটি মানুষ যারা ভালো জীবনযাত্রার জন্য নতুন গাড়ি বাড়ি লেটেস্ট গ্যাজেটের জন্য টাকা খরচ করতে একদম তৈরি। আর এই বিশাল বাজারটাই তো জাপানের মতো দেশগুলোর কাছে একটা সোনার খনির মতো। তাহলে কি আমরা আবার সেই ইন্দোনেশিয়ার গল্পের দিকে এগোচ্ছি? তথ্য প্রমাণ কিন্তু বলছে সম্ভবত না। ভারত আর জাপানের এই পার্টনারশিপের ভিতটা কিন্তু অনেকটাই আলাদা। এই স্লাইডটা দেখলেই আসল পার্থক্যটা বোঝা যাবে। দেখুন, ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় ভুল ছিল ডলারে লোন নেওয়া। যেই তাদের কারেন্সি পড়ল, ঋণের বোঝা পাহাড় সমান হয়ে গেল। কিন্তু ভারত জাপানের থেকে লোন নিচ্ছে ইয়েনে, যেটা এখন তুলনামূলকভাবে একটা দুর্বল মুদ্রা, ফলে ঝুঁকি কম। দ্বিতীয়ত, ইন্দোনেশিয়ায় ইনভেস্টমেন্ট ছিল শর্ট টার্ম ফ্যাক্টরিতে, আর জাপানের টাকা ভারতে লাগছে লম্বা সময়ের পরিকাঠামোতে, যেমন মেট্রো ব্রিজ। আর সবথেকে বড় কথা, এটা শুধু টাকার লেনদেন নয়, চীনের বাড়তে থাকা প্রভাবকে ব্যালেন্স করার জন্য এটা একটা স্ট্র্যাটেজিক জোটও বটে। আর এই পার্টনারশিপে শুধু যে টাকা আসছে তা কিন্তু নয়, সাথে আসছে দুর্দান্ত সব টেকনোলজি। বুলেট ট্রেন থেকে শুরু করে গাড়ির এফিশিয়েন্ট ইঞ্জিন, মুম্বাইয়ের ওই বিশাল ট্রান্স হারবার লিঙ্ক, এমনকি আইআইটি হায়দ্রাবাদের ক্যাম্পাস তৈরিতেও জাপানের টাকা আর টেকনোলজি দুটোই আছে। তার মানে জাপান এখানে শুধু একজন ইনভেস্টর নয়, বরং একজন টেকনোলজি পার্টনারও। তাহলে ভারতের জন্য আসল রিস্কটা কোথায়? না, জাপান নয়। ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে তার নিজের ভেতরের সমস্যাগুলোই। এই যে 6টা বাধা, এগুলোই ভারতের আসল পোটেনশিয়ালকে আটকে রেখেছে। মানে সরকারি ফাইল চালাচালিতে দেরি, জমি জমা নিয়ে আইনি জটিলতা, আমাদের বিশাল তরুণ জনসংখ্যা আছে ঠিকই, কিন্তু চাকরির জন্য প্রয়োজনীয় স্কেল নেই, লজিস্টিক্সের সমস্যা, আর পলিসি কখন কি বদলে যাবে তার কোনো ঠিক নেই। এই ভেতরের সমস্যাগুলো সমাধান না হলে বাইরের টাকা কিন্তু পুরোপুরি কাজে লাগানো যাবে না। সুতরাং আসল লক্ষ্যটা হলো এই বিদেশি টাকাগুলোকে শুধু কয়েকটা প্রজেক্টে না লাগিয়ে পুরো দেশটাকেই একটা ইনভেস্টমেন্ট রেডি জায়গা হিসাবে করে তোলা। এমন একটা সিস্টেম বানানো যেখানে দেশের পরিকাঠামো এতটাই মজবুত হবে যে দুনিয়ার যে কোনো কোণ থেকে টাকা নিজে থেকেই আসতে চাইবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এই কথাটা আজকের ভারতের অবস্থানকে দারুণভাবে তুলে ধরে। তিনি বলেছেন, প্রশ্নটা এখন আর এটা নয় যে ভারত ইনোভেশন করতে পারে কিনা, আসল প্রশ্নটা হলো কে ভারতের সাথে মিলে ইনোভেশন করবে। মানে বিশ্ব এখন ভারতকে সুযোগের কেন্দ্র হিসেবেই দেখছে। তাহলে শেষ প্রশ্নটা এখানেই, সারা বিশ্বে টাকা যখন ভারতের দিকে তাকিয়ে আছে, তখন ভারত কি পারবে তার নিজের ভেতরের এই বাধাগুলোকে সরিয়ে নিজেকে শুধু একটা বড় বাজার নয়, একটা সত্যিকারের প্রোডাকশন জায়ান্টে পরিণত করতে? কারণ দিনের শেষে ভারতের সুপার পাওয়ার হয়ে ওঠার পথে সবচেয়ে বড় প্রতিপক্ষ কিন্তু জাপান নয়, ভারত নিজেই।